আজকে কথা বলছি নবগণিত মুকুল নামের সেই অবিখ্যাত অঙ্ক বই নিয়ে, যেটা 90s এর বাচ্চাদের শরীরে ঘাম, জ্বর, আতঙ্ক অনেক কিছু ধরিয়ে দিত। হ্যাঁ, আমি সেই সব ছেলে মেয়েদের কথা বলছি না যাদের কাছে অঙ্ক ছিল প্রাণ এবং ভালোবাসার প্রতিরূপ। আমি সেই সমস্ত ছেলে মেয়েদের দলে পড়ি, তখনও পড়তাম, আজও পড়ি, যারা অঙ্ক থেকে সবসময় একটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে চলে। আজ থেকে অনেক আগে পড়াশোনার লকডাউন তো ছিলই বরাবর। আচ্ছা, অন্যদিকে ডাইভার্ট হব না। তো নবগণিত মুকুল এমন একটা বই যার দূর দূর তাক কোথাও কোনো নব নেই, আর মুকুল তো ছেড়েই দিন, মুকুলের কোনো প্রেজেন্স নেই, যা ছিল শুধুই গণিত। আর এই গণিতের রচয়িতা শ্রীযুক্ত কেসি নাগ, যিনি আমার কাছে শুধুমাত্র কেসি নাগ নন, তিনি আমার কাছে বাসুকি, মানে কেসি নাগ। আচ্ছা, দ্বিতীয় জিনিস, এই বইটা থেকে, মানে এই অঙ্ক বইটা থেকে অনেকে অনেক রকমভাবে অনুপ্রাণিত হতে পারেন। আমার উদাহরণটা আমি পরে আসছি। এই বইটার থেকেই আমি বুঝেছিলাম যে ফ্লেভার্ড চা কিরকম হয়। চায়ের প্রতি আমার যে ভালোবাসাটা জন্মালো সেটা কিন্তু এই নবগণিত মুকুলের হাত ধরেই। কারণ এই বইটাই শিখিয়েছিল দার্জিলিং চায়ের সঙ্গে আসাম চা মিশিয়ে কিভাবে একটা পাতা চা এবং গুঁড়ো চায়ের একটা লিথাল কম্বিনেশন তৈরি করে একটা সুন্দর চায়ের মানে দিকে যাওয়া যেতে পারে আর কি। তো সেই যে আসাম চা আর দার্জিলিং চা মিশিয়ে কত কেজির প্যাকেট হলো এবং তার থেকে চা দুটোকে কি করে আলাদা করা হবে, সেই সূত্রটা আমি আজও মিলিয়ে উঠতে পারিনি, কিন্তু চায়ের প্রতি প্রেমটা অক্ষুণ্ণ রয়েছে। আচ্ছা, দ্বিতীয় দিনে আসি। দ্বিতীয় ব্যাপারটা থেকেই যে চৌবাচ্চায় জল ভরার যে ব্যাপারটা, একদিক থেকে পাইপ ফেলে রাখা হচ্ছে, চৌবাচ্চায় জল ভরে যাচ্ছে এবং আরেক দিক থেকে বেরিয়ে যাচ্ছে গর্ত দিয়ে, এই যে ব্যাপারটা, এটা থেকেই সম্ভবত রাজ্য সরকারের অনুপ্রাণিত হওয়া জল ধরো জল ভরো প্রকল্প। মানে একদিক থেকে জল ধরা হচ্ছে, অন্য দিক থেকে লোক গর্ত দিয়ে জল বেরোচ্ছে, সেখান দিয়ে ভরে নিয়ে চলে যাচ্ছে। আর তৃতীয় যে জিনিসটা, সেটা হচ্ছে, সেটাই আমাকে ফ্যান্টাসির জগতে নিয়ে যায় আর কি। সেখান থেকেই আমি আজকে যেটুকু টুকটাক লেখালেখি করে টাকা পয়সা উপার্জন করি, সেটাই নবগণিত মুকুল তার জন্য কিছুটা হলেও দায়ী। নবগণিত মুকুল আমাকে লিটারেচার নিয়ে ভাবতে বাধ্য করেছে। কিরকম বলি, ওখানে পিতা পুত্রের অঙ্ক করতে বলা হতো। পিতার বয়স যদি এত হয় আর পুত্র যদি এই বয়সে মাধ্যমিক দিয়ে থাকে, তাহলে পুত্রের বয়স কত? মানে আমি যখন এই অঙ্কটা করতে বসতাম, আমি ভাবতাম যে বাবার বয়স কত, ছেলের বয়স কত, সেটা আমি কেন বার করবো, আমার কি দায় পড়েছে? কিন্তু তারপর ভাবলাম না, দায়টা নয় ব্যাপারটা, এটা আমার কর্তব্য বার করা, যেহেতু আমি বাংলা মিডিয়ামে পড়ি এবং এই অঙ্কটা আমাদের সকলের করা কর্তব্য। এবং দ্বিতীয় জিনিসটা কি না, আমি এই বয়সটা বার করতে গেলেই এক এক সময় আমার মুডের ওপর ডিপেন্ড করে বাবা ছেলের বয়স বেরোতো। কখনো কখনো বাচ্চাটার মানে ছেলেটার বয়স এমন বেরোতো, মনে হতো ছেলেটা মাধ্যমিক দিয়েছে বটে, কিন্তু ছেলেটা প্রি ম্যাচিওর বেবি, ওর মাধ্যমিকের বয়স হয়নি, 7-8 মাস বয়সেই বাচ্চা মাধ্যমিক দিয়ে দিয়েছে। আর আমি যা বাবার বয়স বার করতাম এক এক সময়, সেখান থেকেই আমার মানে এই কল্পনার প্রবণতার সূত্রপাত। মানে আমি লিটারেচারের দিকে চলে যাই বাবার বয়স থেকে। কিরকম বলি সেটা, আমার মনে আছে আমি হাইয়েস্ট বাবার বয়স বার করেছিলাম 410 বছর, এবং সেটা বার করার পর আমার মনে হলো যে আরে বাপরে বাপ, বাবার বয়স যদি 410 বছর হয়, তার মানে বাবার বয়সের কোনো গাছ পাথর নেই। এই যে বাবার বয়স 410, এটা বাবার বয়স না কোনো গ্রামের বুড়ো শিব মন্দির, সেই 410 বছর বয়স্ক শিব মন্দিরের পেছন দিকে গুপ্তধন পোতা আছে, মোহর ভর্তি ঘোড়া, এইসব ভাবতে ভাবতে আমি লেখালেখির জগতে চলে গেলাম। তো এইভাবেই অনুপ্রাণিত করে এসছে আমাদেরকে নবগণিত মুকুল। আশা করি কিছুটা হলেও অনেকের ছোটবেলার একটু 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 অঙ্কর স্মৃতি আমি আবার জাগিয়ে তুলতে পারলাম। কার কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন, লাইক করবেন, আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই শেয়ার করবেন, অন্যদের মানে দেখতে দেবেন। এটা অনেকটাই প্যান্ডেলের স্বেচ্ছাসেবকদের মতো হয়ে যাচ্ছে। নিজে দেখুন, অপরকে দেখার সুযোগ করে দিন, নিজে হাসুন, অপরকে হাসার সুযোগ করে দিন। ঠিক আছে, চলো, আবার যখন মুড হবে আমি চলে আসবো। ওকে, টাটা ফর নাও।